বিসমিল্লাহির রহমানির রহিম। কদমতলা পূর্বাশ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো এবং ঘরে বসে আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা ফলো করছো। তা আমরা অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের হিসাব বিজ্ঞানের রেওয়া মিল সম্পর্কে আমরা আলোচনা করব। হিসাব বিজ্ঞানের রেওয়া মিল। তো আজকে রেওয়া মিল সম্পর্কে আলোচনা করার জন্য আমি মোহাম্মদ আখতারুজ্জামান পলাশ তোমাদের সাথে আছি। তাহলে আমাদের আজকের পাঠ্যসূচি হলো নবম অধ্যায় রেওয়া মিল। তো রেওয়া মিল কি, রেওয়া মিলের সংজ্ঞা, রেওয়া মিলের উদ্দেশ্য, কিভাবে রেওয়া মিল প্রস্তুত করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি এবং তোমাদের যে পাঠ্যপুস্তক বোর্ড বই সেখান থেকে আমরা দু একটা অনুশীলনী আলোচনা করেছি কীভাবে রেওয়া মিল প্রস্তুত করতে হয়, কোন কোন দফা রেওয়া মিল অন্তর্ভুক্ত হয় না। তাহলে আজকে আমরা তারই ধারাবাহিকতায় রেওয়া মিলের অনুশীলনী 3 তোমাদের সঙ্গে আজকে আমরা আলোচনা করব। তো অনুশীলনী 3 আলোকে যে আলোচ্য বিষয়গুলো আজকে আমাদের আসবে সে আলোচ্য সূচির মধ্যে আছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। তারপর আলোচ্য সূচির মধ্যে আসবে অশুদ্ধ রেওয়া মিল শুদ্ধকরণ। অশুদ্ধ রেওয়া মিল শুদ্ধকরণ। রেওয়া মিল হতে মুনাফাজিত ব্যয়ের পরিমাণ নির্ণয়। তো মুনাফাজিত ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় বা তার সূত্র কি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা ইতিপূর্বে ক্লাসে আলোচনা করেছি। আমরা তোমাদের সুবিধার জন্য আজকে বিষয়গুলো আবার আমরা আলোচনা করব। এই ছিল আমাদের আজকের আলোচ্য সূচি। তাহলে এবার আমরা দেখব প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নের আলোকে যে আলোচ্য সূচির কথাগুলো আমি বললাম তোমাদেরকে সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। প্রশ্ন, নবম অধ্যায়ের অনুশীলনী 3। নবম অধ্যায়ের অনুশীলনী 3 অর্থাৎ রেওয়া মিল অধ্যায়ের অনুশীলনী 3। অনুশীলনী 3 এর অঙ্কটা এরকম: মেসার সালে অ্যান্ড কোং এর হিসাবরক্ষক কর্তৃক প্রস্তুতকৃত রেওয়া মিলটিতে কিছু অসামঞ্জস্য পরিলক্ষিত হয়। এই ত্রুটিপূর্ণ রেওয়া মিলটি নিম্নে প্রদত্ত হলো। রেওয়া মিল 31 ডিসেম্বর 2017। প্রদত্ত রেওয়া মিলটি এরকমভাবে দেয়া আছে: প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট 34,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট 1 লক্ষ টাকা, বেতন ডেবিট 12,000 টাকা, পাওনাদার ডেবিট 40,000 টাকা, দেনাদার ডেবিট 16,000 টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত ক্রেডিট 45,000 টাকা, আন্তঃফেরত ডেবিট 3,000 টাকা, জাহাজ ভাড়া ক্রেডিট 5,000 টাকা, প্রদেয় বিল ক্রেডিট ডেবিট 20,000 টাকা, গৃহীত ঋণ ক্রেডিট 13,000 টাকা, দালান কোঠা ডেবিট 55,000 টাকা, বরাদ্দকর্তার ক্রেডিট 10,000 টাকা, মূলধন ক্রেডিট 67,000 টাকা, বিক্রয় ক্রেডিট 1,40,000 টাকা, বহি ফেরত ক্রেডিট আর ডেবিট 6,000 টাকা, মণিহারি ক্রেডিট 5,000 টাকা, কুরিন ক্রেডিট 9,000 টাকা, সন্দেহজনক দেনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি ডেবিট 8,000 টাকা। এই ছিল প্রশ্নে প্রদত্ত রেওয়া মিল। এখানে অনেকগুলো অসঙ্গতি আছে। কিছু ডেবিট আইটেম ভুলবশত ক্রেডিট দিকে দেওয়া হয়েছে, আবার কিছু ক্রেডিট আইটেম ভুলবশত ডেবিট দিকে দেওয়া আছে, আবার কিছু আইটেম বা কিছু ক্ষুদ্র উদ্বৃত্ত শুদ্ধভাবে দেওয়া আছে। এভাবে অসঙ্গতির মাধ্যমে একটা অশুদ্ধ রেওয়া মিল প্রস্তুত করা হয়েছে, যেখানে ডেবিট দিকে যোগফল দেখানো হয়েছে 2,94,000 টাকা এবং ক্রেডিট দিকে যোগফল দেখানো হয়েছে 2,94,000 টাকা। যদিও এটি একটি অশুদ্ধ রেওয়া মিল, কিন্তু দুই দিকের যোগফল সমান দেখানো হয়েছে। আমরা এই অশুদ্ধ রেওয়া মিল থেকে মূলধনজাত প্রাপ্তির পরিমাণ নির্ণয় করব, একটি শুদ্ধ রেওয়া মিল প্রস্তুত করব এবং সেখান থেকে মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করব, যেগুলো আমরা আলোচ্য সূচির আকারে ইতিপূর্বে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে।
আমরা এই মিলটা আরেকবার একটু দেখি। প্রারম্ভিক মজুদ পণ্য ডেবিট 34,000 টাকা, ক্রয় ডেবিট 1 লক্ষ টাকা, বেতন ডেবিট 12,000 টাকা, পাওনাদার ডেবিট 40,000 টাকা, দেনাদার ডেবিট 16,000 টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত ক্রেডিট 45,000 টাকা, আন্তঃফেরত ডেবিট 3,000 টাকা, জাহাজ ভাড়া ক্রেডিট 5,000 টাকা, প্রদেয় বিল ডেবিট 20,000 টাকা, গৃহীত ঋণ ক্রেডিট 13,000 টাকা, দালান কোঠা ডেবিট 55,000 টাকা, বরাদ্দকৃত পাট্টা ক্রেডিট 10,000 টাকা, মূলধন ক্রেডিট 67,000 টাকা, বিক্রয় ক্রেডিট 1,40,000 টাকা, বহি ফেরত ডেবিট 6,000 টাকা, মণিহারি ক্রেডিট 5,000 টাকা, কুরিন ক্রেডিট 9,000 টাকা, সন্দেহজনক দেনা সঞ্চিতি ডেবিট 8,000 টাকা। ডেবিট দিকের যোগফল 2,94,000 টাকা, ক্রেডিট দিকের যোগফল 2,94,000 টাকা। এরিয়া মিলে যেমন পাওনাদার, আমরা জানি পাওনাদার হলো ক্রেডিট ব্যালেন্স, কিন্তু এখানে ভুলবশত দেওয়া আছে ডেবিট দিকে। আবার ব্যাংক জমার উদ্বৃত্ত ডেবিট ব্যালেন্স, কিন্তু এখানে দেওয়া আছে ক্রেডিট দিকে। এরকমভাবে কিছু ডেবিট আইটেম ভুলবশত ক্রেডিট দিকে দেওয়া আছে, আবার ক্রেডিট আইটেম ডেবিট দিকে দেওয়া আছে। এভাবে র্যামিল প্রস্তুত করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে ডেবিট দিকের যোগফল 2,94,000 টাকা এবং ক্রেডিট দিকের যোগফল 2,94,000 টাকা। এই অশুদ্ধ র্যামিল থেকে আমরা শুদ্ধ র্যামিল প্রস্তুত করব। তাহলে আমরা প্রথমে দেখি আমাদের করণীয়। করণীয়র মধ্যে আসবে প্রথমে ক, সালে অ্যান্ড কোং এর মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। সালে অ্যান্ড কোং এর মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। তো মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে সাধারণত আসে স্থায়ী সম্পত্তি বিক্রয়, অনুদান প্রাপ্তি, ব্যাংক ঋণ বা ব্যবসায়িক ঋণ এবং মূলধন। তো এই বিষয়গুলো আমরা ইতিপূর্বের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি। আমি তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখাই যে মূলধনজাত প্রাপ্তির মধ্যে কি কি আসবে। মূলধনজাত প্রাপ্তি: মালিক কর্তৃক ব্যবসা প্রদত্ত মূলধন, ব্যাংক থেকে গৃহীত ঋণ, সরকারি অনুদান, স্থায়ী সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ, এগুলো সাধারণত মূলধনজাত প্রাপ্তির মধ্যে অন্তর্ভুক্ত হয়। তার আমরা দেখব এই অঙ্কে এরকম দফা কোনটা কোনটা আছে। এখানে খেয়াল করো, ক্রমিক 10-এ গৃহীত ঋণ। গৃহীত ঋণ 13,000 টাকা, এটি একটি মূলধন জাতীয় প্রাপ্তি। গৃহীত ঋণ 13,000 টাকা, এটি মূলধন জাতীয় প্রাপ্তি। এরপরে 13 নম্বর ক্রমিকে দেওয়া আছে মূলধন 67,000 টাকা, এটিও মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে আমাদের প্রশ্নে যে প্রদত্ত রেয়ামিল, সেখানে আমরা দেখলাম গৃহীত ঋণ এবং মূলধন, এই দুটি হলো মূলধন জাতীয় প্রাপ্তি। অর্থাৎ আমাদের প্রশ্ন ছিল মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। সেক্ষেত্রে আমরা গৃহীত ঋণ 13,000 টাকা এবং মূলধন 67,000 টাকা, এই দুইটি আইটেম যোগ করলে বের হবে কয়ের অ্যান্সার, মোট মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে আমরা এবার কয়ের অ্যান্সারটা দেখি। সমাধান ক, মেসার সালে অ্যান্ড কোং এর মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। আমরা আগে বলেছিলাম যে মূলধন প্রাপ্তির মধ্যে আসবে গৃহীত ঋণ এবং মূলধন। বিবরণ টাকা টাকা। গৃহীত ঋণ 13,000 টাকা, মূলধন 67,000 টাকা, এই দুটি যোগ করলে আসতেছে 80,000 টাকা। তাহলে মোট মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ হবে 80,000 টাকা। গৃহীত ঋণ 13,000 টাকা, মূলধন 67,000 টাকা। গৃহীত ঋণ এবং মূলধন এই দুটি পরিমাণ যোগ করলে যোগফল আসে 80,000 টাকা। তাহলে মূলধন জাতীয় মোট প্রাপ্তির পরিমাণ 80,000 টাকা। উত্তর, মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ 80,000 টাকা। এগুলো আমাদের কয়ের সমাধান। এবার আমরা দেখব খ। ক্ষয়ের প্রশ্নে বলা আছে, উপযুক্ত তথ্যের আলোকে মুনাফাজিত ব্যয়ের পরিমাণ নিরূপণ করো। উপযুক্ত তথ্যের আলোকে মুনাফাজিত ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো মুনাফাজিত ব্যয়ের যে সূত্র আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যে মুনাফাজিত ব্যয় ইকুয়াল টু বিক্রিত পণ্যের ব্যয় যোগ অন্যান্য পরোক্ষ ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় যোগ অন্যান্য পরোক্ষ ব্যয়। এবং বিক্রিত পণ্য ব্যয়ের একটি নির্দিষ্ট সূত্র আছে, সেটি হলো প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস ক্রয় ফেরত যোগ ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস ক্রয় ফেরত বা নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ
মাইনাস সমাপনী মজুত পণ্য। এই সূত্রের সাহায্যে আমরা বের করব বিক্রিত পণ্যের ব্যয়, এর সঙ্গে আমরা যোগ করব অন্যান্য পরোক্ষ ব্যয়, তাহলে বের হবে মুনাফাজাত ব্যয়। আমরা সূত্রটি তোমাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি। সমাধান খ, মুনাফাজাত ব্যয় ইকুয়াল টু বিক্রিত পণ্যের ব্যয় যোগ অন্যান্য পরোক্ষ খরচ। এবার আমরা দেখব বিক্রিত পণ্য ব্যয়ের সূত্র। বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। এই সূত্রের সাহায্যে আমরা বের করব বিক্রিত পণ্যের ব্যয়, এর সঙ্গে যোগ করব অন্যান্য পরোক্ষ ব্যয়, বের হবে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা আমাদের প্রশ্নের যে রেয়ামিল সেখানে দেখি যে মুনাফাজাত ব্যয়ের মধ্যে কোন কোন দফা আসতে পারে। মেসার্স সমাধান খ, মেসার্স সালে অ্যান্ড কোং এর মুনাফাজাত ব্যয়ের পরিমাণ নির্ণয়। যে সূত্রটির কথা আমি বলেছিলাম সেটি আমি আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য, বের হবে বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্য ব্যয়ের সঙ্গে যোগ হবে অন্যান্য পরোক্ষ খরচ। বিক্রিত পণ্যের ব্যয় এবং অন্যান্য ব্যয় খরচের যোগফলের যে সমষ্টি সেটি হবে মুনাফাজাত মোট ব্যয়ের পরিমাণ। আমাদের প্রশ্নের প্রদত্ত যে মিল আমরা দেখি এই সূত্রের আলোকে কোন কোন দফা মুনাফাজাত ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। প্রথমে আমরা বের করব বিক্রিত পণ্যের ব্যয়, যার সূত্র প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস ক্রয় ফেরত যোগ ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। এখানে প্রারম্ভিক মজুত পণ্য দেয়া আছে 34,000 টাকা, ক্রমিক দিয়ে ক্রয় দেয়া আছে 1 লক্ষ টাকা এবং ক্রমিক 15তে দেয়া আছে বহি ফেরত অর্থাৎ ক্রয় ফেরত 6,000 টাকা। আমরা প্রথমে লিখব প্রারম্ভিক মজুত পণ্য 34,000 টাকা, ক্রয় থেকে আমরা ক্রয় ফেরত 6,000 টাকা মাইনাস করে দেখাবো। তাহলে 1 লক্ষ থেকে 6,000 টাকা মাইনাস করলে মানটা আসবে নিট ক্রয় হবে 94,000 টাকা। এর সঙ্গে যোগ করব আমরা ক্রয় সংক্রান্ত খরচ। এই প্রশ্নে ক্রয় সংক্রান্ত খরচের মধ্যে আছে আক্রমিক আটে জাহাজ ভাড়া 5,000 টাকা। এগুলোর যোগফল থেকে আমরা মাইনাস করব সমাপনী মজুত পণ্য, কিন্তু আমাদের প্রশ্নের প্রদত্ত যে রেয়ামিল সেখানে সমাপনী মজুত পণ্যর দেয়া নেই। দেয়া যদি না থাকে তাহলে আমরা এভাবে লিখব প্রারম্ভিক মজুত পণ্য 34,000 টাকা, ক্রয় 1 লক্ষ টাকা মাইনাস ক্রয় ফেরত 6,000 টাকা যোগ জাহাজ ভাড়া 5,000 টাকা। এগুলো যোগ করলে বের হবে বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সঙ্গে আমরা যোগ করব অন্যান্য পরোক্ষ ব্যয়। অন্যান্য পরোক্ষ খরচের মধ্যে আসবে ক্রমিক 3-এ বেতন 12,000 টাকা, বরাদ্দকৃত বাট্টা 10,000 টাকা, মণিহারি 5,000 টাকা, কুরিন 9,000 টাকা। এই কুরিন থেকে কুরিন সঞ্চিতি বিয়োগ হবে। প্রশ্নে কুরিন দেওয়া আছে 9,000 টাকা, সৌন্দর্যজনক দেনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি দেওয়া আছে 8,000 টাকা। তাহলে আমরা এই 9,000 থেকে 8,000 টাকা মাইনাস করে বাকিটা আমরা পরোক্ষ খরচ হিসাবে দেখাবো। তাহলে পরোক্ষ খরচের মধ্যে আসবে বেতন, বরাদ্দকৃত বাট্টা, মণিহারি, কুরিন। এবার আমরা সমাধানটি দেখি। প্রথমে খেয়াল করো আমরা নির্ণয় করেছি বিক্রিত পণ্যের ব্যয়, যার সূত্র প্রারম্ভিক মজুত পণ্য প্রশ্নে দেওয়া ছিল 34,000 টাকা যোগ নিট ক্রয়। নিট ক্রয় বলতে ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ যাবে। তার ক্রয় ছিল আমাদের 1 লক্ষ টাকা আর ক্রয় ফেরত ছিল 6,000 টাকা। 1 লক্ষ থেকে 6,000 টাকা মাইনাস করলে বের হলো 94,000 টাকা। নিট ক্রয় 94,000 টাকা যোগ প্রত্যক্ষ খরচ বা ক্রয় সংক্রান্ত খরচের মধ্যে আসবে জাহাজ ভাড়া 5,000 টাকা। যেহেতু এখানে সমাপনী মজুত পণ্য নাই তাই এটা মাইনাস করার কোনো সুযোগও নাই। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় এবং জাহাজ ভাড়া এই তিনটার যোগফল আসতেছে 1,33,000 টাকা। এর হলো বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সঙ্গে আমরা যোগ করব অন্যান্য পরোক্ষ খরচ। পরোক্ষ খরচের মধ্যে এখানে আসবে বেতন 12,000 টাকা, বাট্টা 10,000 টাকা, মণিহারি 5,000 টাকা, কুরিন থেকে কুরিন সঞ্চিতি বিয়োগ হবে। কুরিন ছিল 9,000 টাকা আর কুরিন সঞ্চিতি বা সৌন্দর্যজনের সঞ্চিতি ছিল 8,000 টাকা।
আমরা ৯,০০০ থেকে ৮,০০০ টাকা বিয়োগ করে দেখাবো কুরিনের পরিমাণ ১,০০০ টাকা। তাহলে বেতন, বাট্টা, মণিহারি, কুরিন এই সবগুলো পরোক্ষ খরচ যোগ করলে যোগফলটা আসবে ২৮,০০০ টাকা। এখানে বিক্রিত পণ্যের ব্যয় ১,৩৩,০০০ টাকা, পরোক্ষ খরচের যোগফল ২৮,০০০ টাকা, যোগ করলে আসবে ১,৬১,০০০ টাকা। এটা হলো মুনাফার্জিত মোট ব্যয়ের পরিমাণ। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় ১,৩৩,০০০ টাকা, তার সঙ্গে যোগ হলো অন্যান্য পরোক্ষ খরচের পরিমাণ ২৮,০০০ টাকা, যোগ করলে আসতেছে ১,৬১,০০০ টাকা। এটা হলো মুনাফার্জিত ব্যয়। মুনাফার্জিত ব্যয়ের পরিমাণ ১,৬১,০০০ টাকা। উত্তর, মুনাফার্জিত ব্যয়ের মোট পরিমাণ ১,৬১,০০০ টাকা। এটা ছিল আমাদের ক্ষয়ের সমাধান, মুনাফার্জিত ব্যয়ের পরিমাণ নির্ণয়। এরপর আমরা দেখব সমাধান গ। গয়ের প্রশ্ন ছিল উদ্দীপকের আলোকে মেসার সালে অ্যান্ড কোং এর একটি শুদ্ধ আমিল প্রস্তুত করো। উদ্দীপকের আলোকে মেসার সালে অ্যান্ড কোং এর একটি শুদ্ধ আমিল প্রস্তুত করো। আমি একদম প্রথমে শুরুতে বলেছিলাম যে একটা অশুদ্ধ আমিল আমাদের প্রশ্ন দেওয়া আছে, সেই অশুদ্ধ আমিল আমাদেরকে শুদ্ধ করতে হবে। কিছু আইটেম যেগুলো হওয়ার কথা ছিল ডেবিট দেওয়া আছে ক্রেডিট দিকে, আবার যেগুলো দেওয়ার কথা ছিল ক্রেডিট সেগুলো দেওয়া আছে ডেবিট দিকে। এভাবে দুই পক্ষের যোগফল দেখানো হয়েছে ২,৯৪,০০০ টাকা। কিন্তু একটা অশুদ্ধ আমিল, আমরা সেই অশুদ্ধ আমিল এখন শুদ্ধ করব। প্রথমে আমরা দেখি আমিলের ছক, যেটা ইতিপূর্বে তোমাদেরকে দেখানো হয়েছে। প্রথমে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম, তারপর আমিল, কত সালের কত তারিখের আমিল সেটি লিখতে হবে। তারপর ক্রমিক হিসাবে শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই ছিল আমিলের ছক বা ঘর। এবার আমরা দেখব সমাধান গ। সমাধান গ, উদ্দীপকের আলোকে মেসার সালে অ্যান্ড কোং এর একটি শুদ্ধ আমিল প্রস্তুত করা হলো। যেহেতু একটা অশুদ্ধ আমিল ছিল, সেই অশুদ্ধ আমিলকে এখন শুদ্ধ করা হলো। আমরা যদি রেয়ামিলটি পর্যালোচনা করি তাহলে আমরা দেখব এখানে প্রারম্ভিক মজুত পণ্য দেয়া আছে ডেবিট দিকে ৩৪,০০০ টাকা, এটি শুদ্ধভাবে দেয়া আছে। ক্রয়, এটিও শুদ্ধভাবে দেয়া আছে ডেবিট দিকে ১,০০,০০০ টাকা। বেতন, এটা শুদ্ধভাবে দেয়া আছে ১২,০০০ টাকা ডেবিট। পাওনাদার দেয়া আছে ডেবিট দিকে ৪০,০০০ টাকা, কিন্তু আমরা জানি পাওনাদার দায়, এটা হবে ক্রেডিট। তাহলে শুদ্ধ অবস্থা রেয়ামিল প্রস্তুত করা হবে, তখন পাওনাদার দেখানো হবে ক্রেডিট দিকে ৪০,০০০ টাকা। দেনাদার দেয়া আছে ডেবিট দিকে ১৬,০০০ টাকা, শুদ্ধভাবে দেয়া আছে। ব্যাংক জমার উদ্বৃত্ত দেয়া আছে ৪৫,০০০ টাকা ক্রেডিট দিকে, কিন্তু আমরা জানি ব্যাংক জমার উদ্বৃত্ত সম্পদ, সুতরাং এটা হবে ডেবিট। যখন শুদ্ধভাবে রেয়ামিল প্রস্তুত করা হবে আমরা দেখাবো ব্যাংক জমার উদ্বৃত্ত ডেবিট দিকে ৪৫,০০০ টাকা। আন্তঃফেরত ডেবিট, এরা শুদ্ধভাবে দেয়া আছে। জাহাজ ভাড়া দেয়া আছে ক্রেডিট দিকে ৫,০০০ টাকা, কিন্তু জাহাজ ভাড়া আমরা জানি ব্যয়, এটা হবে ডেবিট ৫,০০০ টাকা। শুদ্ধ আমিল আমরা জাহাজ ভাড়াকে ডেবিট দিকে দেখাবো। প্রদেয় বিল প্রশ্নে দেয়া আছে ডেবিট দিকে ২০,০০০ টাকা, কিন্তু আমরা জানি প্রদেয় বিল একটি দায়, সুতরাং এটি ক্রেডিট হবে। শুদ্ধ অবস্থা রেয়ামিল প্রস্তুত করা হবে, তখন আমরা প্রদেয় বিলকে ক্রেডিট দিকে দেখাবো ২০,০০০ টাকা। গৃহীত ঋণ দেয়া আছে ক্রেডিট দিকে ১৩,০০০ টাকা, এটি শুদ্ধভাবে দেয়া আছে। দালান কোঠা ডেবিট দিকে দেয়া আছে ৫৫,০০০ টাকা, এটিও শুদ্ধভাবে দেয়া আছে। বরাদ্দকৃত বাট্টা দেয়া আছে ক্রেডিট দিকে ১০,০০০ টাকা, কিন্তু আমরা জানি প্রদত্ত বাট্টা বা বরাদ্দকৃত বাট্টা এটি প্রতিষ্ঠানের ব্যয়, সুতরাং হবে ডেবিট। যখন আমরা শুদ্ধ রেয়ামিল প্রস্তুত করব তখন আমরা বরাদ্দকৃত বাট্টাকে ডেবিট দিকে দেখাবো ১০,০০০ টাকা। মূলধন ক্রেডিট দিকে আছে ৬৭,০০০ টাকা, এটি শুদ্ধভাবে দেয়া আছে। বিক্রয় ক্রেডিট দিকে দেয়া আছে ১,৪০,০০০ টাকা, এটিও শুদ্ধভাবে দেয়া আছে। বহিঃফেরত ডেবিট দিকে দেয়া আছে ৬,০০০ টাকা, কিন্তু আমরা জানি বহিঃফেরত হবে ক্রেডিট, ক্রয় ডেবিট এবং ক্রয় ফেরত ক্রেডিট হয়। তাহলে আমরা যখন শুদ্ধ রেয়ামিল প্রস্তুত করব তখন আমরা বহিঃফেরত ক্রেডিট দিকে দেখাবো ৬,০০০ টাকা। মণিহারি প্রশ্নে দেয়া আছে ক্রেডিট দিকে ৫,০০০ টাকা, কিন্তু আমরা জানি মণিহারি এর একটি ব্যয়, সুতরাং এটি হবে ডেবিট। যখন আমরা শুদ্ধ রেয়ামিল প্রস্তুত করব তখন মণিহারিকে আমরা ডেবিট দিকে দেখাবো ৫,০০০ টাকা। কুরিন, এটিও ডেবিট হবে, কিন্তু অশুদ্ধ রেয়ামিলে কুরিন দেয়া আছে ক্রেডিট দিকে ৯,০০০ টাকা। আমরা যখন শুদ্ধ রেয়ামিল প্রস্তুত করব তখন আমরা কুরিনকে দেখাবো ডেবিট ৯,০০০ টাকা।
সন্দেহজনক দেনা সঞ্চিতি প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে যে র্যামিল সেখানে দেওয়া আছে ডেবিট দিক ৮,০০০ টাকা, কিন্তু আমরা জানি সন্দেহজনক দেনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি ক্রেডিট। যখন শুদ্ধ র্যামিল প্রস্তুত করা হবে তখন আমরা সন্দেহজনক দেনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি দেখাবো ক্রেডিট দিকে ৮,০০০ টাকা, তারপর আমরা ডেবিট দিক এবং ক্রেডিট দিক যোগ করে দেখাবো। তাহলে আসলে এবার আমরা এই অশুদ্ধ র্যামিল থেকে শুদ্ধ র্যামিল প্রস্তুত করলে কীরূপ হবে তা একটু ধারণা নিই। মেসার সালে অ্যান্ড কোং-এর র্যামিল ৩১ ডিসেম্বর ২০১৭। ক্রমিক হিসাবে শিরোনাম বা নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রারম্ভিক মজুত পণ্য হবে ডেবিট ৩৪,০০০ টাকা, ক্রয় ডেবিট ১,০০,০০০ টাকা, বেতন ডেবিট ১২,০০০ টাকা, পাওনাদার ক্রেডিট ৪০,০০০ টাকা, দেনাদার ডেবিট ১৬,০০০ টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত ডেবিট ৪৫,০০০ টাকা, আন্তঃফেরত ডেবিট ৩,০০০ টাকা, জাহাজ ভাড়া ডেবিট ৫,০০০ টাকা, প্রদেয় বিল ক্রেডিট ২০,০০০ টাকা, গৃহীত ঋণ ক্রেডিট ১৩,০০০ টাকা, দালান কোঠা ডেবিট ৫৫,০০০ টাকা, বরাদ্দকৃত বাট্টা ডেবিট ১০,০০০ টাকা, মূলধন ক্রেডিট ৬৭,০০০ টাকা, বিক্রয় ক্রেডিট ১,৪০,০০০ টাকা, বহিঃফেরত ক্রেডিট ৬,০০০ টাকা, মণিহারি ডেবিট ৫,০০০ টাকা, কুরিন ডেবিট ৯,০০০ টাকা, সন্দেহজনক দেনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি ক্রেডিট ৮,০০০ টাকা। এবার ডেবিট দিকের সব দফাগুলো যোগ করলে যোগফল আসবে ২,৯৪,০০০ টাকা এবং ক্রেডিট দিকের যোগফল আসবে ২,৯৪,০০০ টাকা, অর্থাৎ দুই দিকের যোগফল সমান। আমরা জানি র্যামিলের দুই দিকের যোগফল যদি সমান হয় গাণিতিক শুদ্ধতা প্রমাণ হয়, তা আমরা অশুদ্ধ একটি র্যামিল থেকে শুদ্ধ র্যামিল প্রস্তুত করলাম, যেখানে ডেবিট দিকের যোগফল ২,৯৪,০০০ টাকা এবং ক্রেডিট দিকের যোগফল ২,৯৪,০০০ টাকা। আমরা যদি এক নজরে তোমাদেরকে দেখাতে চাই তাহলে আমি আরেকবার বলি, দেখো। প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, ক্রয় ডেবিট, বেতন ডেবিট ১২,০০০ টাকা, পাওনাদার ক্রেডিট ৪০,০০০ টাকা, দেনাদার ডেবিট ১৬,০০০ টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত ডেবিট ৪৫,০০০ টাকা, আন্তঃফেরত ডেবিট ৩,০০০ টাকা, জাহাজ ভাড়া ডেবিট ৫,০০০ টাকা, প্রদেয় বিল ক্রেডিট ২০,০০০ টাকা, গৃহীত ঋণ ক্রেডিট ১৩,০০০ টাকা, দালান কোঠা ডেবিট ৫৫,০০০ টাকা, বরাদ্দকৃত বাট্টা ডেবিট ১০,০০০ টাকা, মূলধন ক্রেডিট ৬৭,০০০ টাকা, বিক্রয় ক্রেডিট ১,৪০,০০০ টাকা, বহিঃফেরত ক্রেডিট ৬,০০০ টাকা, মণিহারি ডেবিট ৫,০০০ টাকা, কুরিন ডেবিট ৯,০০০ টাকা, সন্দেহজনক দেনা সঞ্চিতি ক্রেডিট ৮,০০০ টাকা। ডেবিট দিকের যোগফল ২,৯৪,০০০ টাকা, ক্রেডিট দিকের যোগফল ২,৯৪,০০০ টাকা, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট উভয় দিকের যোগফল সমান। এই ছিল আমাদের অশুদ্ধ র্যামিল থেকে একটি শুদ্ধ র্যামিল প্রস্তুত করার যে কার্যাবলী, সেটি তোমাদেরকে দেখানো হলো। আশা করি তোমরা সকলেই ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা উত্তর লিখব শুদ্ধ র্যামিলের যোগফল ২,৯৪,০০০ টাকা। তোমাদের প্র্যাকটিস বা হোমওয়ার্কের জন্য আমি এই ৩ নম্বর প্রশ্নের আলোকেই একই রকমভাবে আরেকটা অঙ্ক তোমাদেরকে আমি দিচ্ছি, তোমরা একটি বাসায় বসে নিজেরা প্র্যাকটিস করবে। অঙ্কটি হলো ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে সোনার বাংলা ট্রেডিং থেকে খতিয়ান উদ্বৃত্তগুলো সংগৃহীত। প্রদেয় হিসাব ৩৫,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা, হাতে নগদ ৩১/১২/১৭ অর্থাৎ সমাপনী হাতে নগদ ৮,০০০ টাকা, মোটর গাড়ি ১০,০০০ টাকা, যন্ত্রপাতি ২,০০,০০০ টাকা, প্রারম্ভিক মজুত পণ্য ২০,০০০ টাকা, সমাপনী মজুত পণ্য ১২,৫০০ টাকা, কমিশন ৬০০ টাকা, পরিবহন ১,৬০০ টাকা, বিক্রয় ১,৯০,০০০ টাকা, ৬% ব্যাংক ঋণ ১,৩৪,০০০ টাকা, মূলধন ১,০০,০০০ টাকা, ক্রয় ১,০০,০০০ টাকা। এই ছিল সোনার বাংলা ট্রেডিং থেকে সংগৃহীত খতিয়ান উদ্বৃত্ত।
তো এখান থেকে তোমাদের যে করণীয় অর্থাৎ যে বিষয়গুলো তোমাদের করতে হবে তা হলো ক, যে হিসাবের উদ্বৃত্তগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ কত। খ, সম্পদ ও দায়ের পরিমাণ কত। আর গত বলা হয়েছে একটি রেওয়া মিল প্রস্তুত করো। কোন কোন দফা রেওয়া মিল অন্তর্ভুক্ত হবে না ইতিপূর্বে আমরা ক্লাসগুলো আলোচনা করেছিলাম যে প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা এবং সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। খতে নির্ণয় করতে বলছে সম্পদ ও দায়ের পরিমাণ এবং গতে রেওয়া মিল। তোমাদের সুবিধার জন্য আমি একটু আলোচনা করে দিচ্ছি। কত ছিল কোন কোন দফা রেওয়া মিল অন্তর্ভুক্ত হবে না। এখানে যে আইটেমগুলো আছে এর মধ্যে সমাপনী মজুত পণ্য রেওয়া মিল অন্তর্ভুক্ত হবে না। সমাপনী মজুত পণ্য 12,500 টাকা, এই দফা রেওয়া মিল অন্তর্ভুক্ত হবে না। ক্ষতি নির্ণয় করতে বলছিল আমাদের মোট সম্পদ ও দায়ের পরিমাণ। আমি তোমাদেরকে দেখাচ্ছি কোনগুলো সম্পদ এবং কোনগুলো দায়। সম্পদের মধ্যে আসবে প্রাপ্য হিসাব 30,000 টাকা, হাতে নগদ 31/12/17 অর্থাৎ সমাপনী হাতে নগদ 8,000 টাকা, মোটর গাড়ি 10,000 টাকা, যন্ত্রপাতি 2 লক্ষ টাকা, সমাপনী মজুত পণ্য 12,500 টাকা। সমাপনী মজুত পণ্য যদিও রেওয়া মিলে আসবে না কিন্তু এটি প্রতিষ্ঠানের সম্পদ। তাহলে আমরা আরেকবার সম্পদগুলো দেখি। সম্পদের মধ্যে আসবে প্রাপ্য হিসাব, হাতে নগদ, মোটর গাড়ি, যন্ত্রপাতি, সমাপনী মজুত পণ্য, এগুলো হলো সব সম্পদ। এবার আমরা দায়ের মধ্যে দেখি। দায়ের মধ্যে আসবে প্রদেয় হিসাব 35,000 টাকা, ব্যাংক ঋণ 1,34,000 টাকা। তার দায়ের মধ্যে আসবে এখানে প্রদেয় হিসাব এবং ব্যাংক ঋণ, এই দুটো আইটেম দায়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর গতে যেটা বলছে সেটা রেওয়া মিল প্রস্তুত করো। আমি তোমাদেরকে জাস্ট ডেবিট এবং ক্রেডিটগুলো বলে দিচ্ছি যেন তোমরা বাসায় হোমওয়ার্কটি করতে পারো। প্রদেয় হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ডেবিট, হাতে নগদ 31/12/17 অর্থাৎ সমাপনী হাতে নগদ ডেবিট, মোটর গাড়ি ডেবিট, যন্ত্রপাতি ডেবিট, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, সমাপনী মজুত পণ্য এটি রেওয়া মিল অন্তর্ভুক্ত হবে না। কমিশন ডেবিট, পরিবহন ডেবিট, বিক্রয় ক্রেডিট, ব্যাংক ঋণ ক্রেডিট, মূলধন ক্রেডিট, ক্রয় ডেবিট। আমি আবারও বলছি তোমাদের সুবিধার জন্য, প্রদেয় হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ডেবিট, হাতে নগদ ডেবিট, মোটর গাড়ি ডেবিট, যন্ত্রপাতি ডেবিট, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, কমিশন ডেবিট, পরিবহন ডেবিট, বিক্রয় ক্রেডিট, ব্যাংক ঋণ ক্রেডিট, মূলধন ক্রেডিট, ক্রয় ডেবিট। আশা করি তোমরা হোমওয়ার্কটি নিজেরা তৈরি করতে পারবে। করোনাকালীন যে মহা দুর্যোগ সারা বিশ্বে চলছে, আমরা প্রথমেই শুরু থেকে তোমাদেরকে বলে আসছি যে নিজেরা সুস্থ থাকি, সকলেই সুস্থ থাকি, সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজে সুস্থ থাকি, পরিবারের সবাইকে সুস্থ রাখি এবং যার যার নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা সকলে সুস্থ থাকার চেষ্টা করব। তো আজকে ক্লাস করার জন্য, ক্লাসে তোমাদের মনোযোগ হওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি তোমরা সকলে সুস্থ থাকো এবং ভালো থাকো। সকলে মঙ্গল কামনায় আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।